নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। ডিএ শুনানি নিয়ে মন্তব্য সুপ্রিম কোর্টের। কেন দেওয়া হলো না বকেয়ার 25% প্রশ্ন তুললেন বিচারপতি। পরবর্তী শুনানি মঙ্গলবার। ভোটার তালিকায় ভুয়ো নাম ঢোকার অভিযোগে চাঞ্চল্য। বিশেষ সংশোধনের আগেই ধরা পড়ল শতাধিক ভুয়ো এন্ট্রি। নন্দকুমার ও রাজারহাটের 2 ইআরওকে তলব করল নির্বাচন দপ্তর। বিদ্যুৎপৃষ্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল যাত্রী বোঝাই গাড়ি। দুর্ঘটনায় মৃত 5, গুরুতর আহত আরও 3। বিহারের ভাগলপুর জেলার ঘটনা। সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কিছুটা কমাতে বড় পদক্ষেপ কেন্দ্রের। 35টি অত্যাবশ্যকীয় ওষুধের খুচরো দাম কমালো ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। ইয়েমেনের কাছে সমুদ্রে উল্টে গেল পরিযায়ীদের নৌকোয় ছিলেন 154 জন। তাদের মধ্যে মৃত অন্তত 68, নিখোঁজ 77। ডিএর দাবিতে সরকারি কর্মচারীদের দীর্ঘ লড়াইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় হারে ডিএ না দেওয়ার অভিযোগে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে চলা মামলায় শুনানি ছিল সোমবার। সেই শুনানির দিন বদলে মঙ্গলবার শুনানি হবে জানালো সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দিষ্ট সময়ের মধ্যে কেন দেওয়া হলো না ডিএ? সোমবার এই প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। যদিও রাজ্যের তরফে আরও কিছুটা সময় চেয়ে সোমবার ফের অনুরোধ করা হয় শীর্ষ আদালতে। আর তারপরেই ফের পিছিয়ে গেল ডিএ মামলা শুনানি। এর আগে ডিএর 25% মিটিয়ে দিতে রাজ্যকে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সেক্ষেত্রে 6 সপ্তাহ সময়ও দেওয়া হয়েছিল রাজ্যকে। কিন্তু এই সময়সীমার মধ্যে রাজ্য টাকা দিতে পারেনি সরকারি কর্মীদের, বরং আদালতের কাছ থেকে আরও 6 মাস সময় চাওয়া হয়। সোমবার রাজ্যের অনুরোধে মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার শুনানি ফের একবার পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। সোমবার শুনানিতে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ প্রশ্ন তোলে, কেন এখনও গত 16ই মে দেওয়া নির্দেশিকা কার্যকর করেনি রাজ্য। রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি উত্তরে বলেন, অর্থের পরিমাণ অত্যন্ত বেশি। আমরা আদালতের নির্দেশ কার্যকর করতে কত পরিমাণ অর্থ লাগবে তা খতিয়ে দেখছি। মামলা শুনানির জন্য আরও 1 সপ্তাহ সময় দেওয়া হোক। কিন্তু বিচারপতি সঞ্জয় কারোল বলেন, আজ শুভ দিন, আজকেই আমরা শুনতে চাই, কোনো সময় দেওয়া যাবে না। প্রয়োজন হয় আপনারা আপনাদের নথিপত্র গুছিয়ে নিয়ে বেলা 12টার সময় এসে বক্তব্য জানান। যদিও শেষ পর্যন্ত রাজ্য সরকারের অনুরোধ রেখেছে সুপ্রিম কোর্ট। রাজ্যের অনুরোধে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার এই মামলার শুনানি হবে বলে জানায় বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ। হাই নিউজ নেটওয়ার্ক। একনাগাড়ে বৃষ্টিতে প্রায় 1.5 মাস জলমগ্ন ঘাটাল। স্ত্রীর মৃতদেহ কলার ভেলায় করে শ্মশানে নিয়ে গেলেন প্রাক্তন কাউন্সিলর। ঘাটালের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল তৃণমূলকে কটাক্ষ বিজেপির। চারিদিকে জলে থই থই, কোথাও হাঁটু সমান জল, কোথাও আবার তারও বেশি। সেই পরিস্থিতির মধ্যেই প্রিয়জনের মৃত্যু। অগত্যা শেষকৃত্যে ভরসা বলতে কলার ভেলা। মৃত্যুর পরেও ঘাটালে জলবন্দী অবস্থার সাক্ষী হয়ে রইল এক মর্মান্তিক ছবি। জানা গিয়েছে রবিবার রাত 12:30 নাগাদ প্রয়াত হন ঘাটাল পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনসা চৌধুরী। মৃত্যুর পর বানভাসী ঘাটালে শ্মশান যাত্রা হল কলার ভেলায় ভাসিয়ে। জানিয়ে ছড়িয়ে পড়েছে চরম বিতর্ক। গ্রামের এক প্রান্তে রয়েছে শ্মশান, মাঝখানে শুধুই জল আর জল, রাস্তাঘাট সব ডুবে। ফলত দেহ নিয়ে যাওয়ার একমাত্র উপায় ছিল ভেলা। আত্মীয় স্বজনরা সেই পথেই শ্মশানের উদ্দেশ্যে রওনা দেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই করুণ দৃশ্য। আর সেই ছবি ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। ঘাটালের এই জল যন্ত্রণা ও দেহ পরিবহনের এমন দুরবস্থা নিয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপির বিধায়ক শীতল কপাট। তার বক্তব্য, ইলেকট্রিক চুল্লি তৈরির কাজ এখনো অসম্পূর্ণ। কোটি কোটি টাকা মাস্টার প্ল্যানের নামে খরচ হলেও বাস্তবে তা ছিটে ফোটাও পৌঁছচ্ছে না সাধারণ মানুষের কাছে। চেয়ারম্যান কি করছেন? তবে দেহ ভেলায় ভাসিয়ে শ্মশানে নিয়ে যাওয়ার ঘটনাকে অন্য ব্যাখ্যা দিয়েছেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি। তিনি জানিয়েছেন, এটা ঐতিহ্যবাহী রীতি। আত্মীয়রা নিজেরাই নৌকা বা ভেলা ব্যবহার করে দেহ নিয়ে গিয়েছেন। এর সঙ্গে কোনো অব্যবস্থার যোগ নেই। তবে প্রশ্ন উঠছে, ঠিক কোথায় রয়েছে এমন রেওয়াজ? ঘাটালের একাধিক এলাকা যেমন পান্না, ঘিসোরা, ধান্যঘরা আজও জলের তলায়।
যোগাযোগের একমাত্র উপায় সরকারি খেয়া বা স্থানীয়দের ডিঙি নৌকো। সেই পরিস্থিতিতে প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। তীব্র বর্ষায় প্রতি বছর ঘাটালের এই জলবন্দী দশা যেন এক অভ্যস্ত ছবি, কিন্তু তা বলে মৃতদেহ ভেলায় ভাসিয়ে শ্মশানে নিয়ে যাওয়া? মানবিকতার প্রশ্নে সেই দৃশ্যেই যেন ফুটে উঠছে বাস্তবের নির্মমতা। হাই নিউজ নেটওয়ার্ক। সিবিআই তদন্তের বিরুদ্ধে সন্দেশখালীর প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহানের আবেদনের কোনো গ্রহণযোগ্যতা নেই বলে জানালো কলকাতা হাইকোর্ট। সম্প্রতি সুপ্রিম কোর্টের রায় মোতাবেক অভিযুক্তের এই আবেদনের কোনো গ্রহণযোগ্যতা নেই, তাই সিঙ্গেল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করা যাচ্ছে না। সিবিআই তদন্তের বিরুদ্ধে সন্দেশখালীর প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহানের আবেদনের কোনো গ্রহণযোগ্যতা নেই বলে জানালো কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ জানায়, সম্প্রতি সুপ্রিম কোর্টের রায় মোতাবেক অভিযুক্তের এই আবেদনের কোনো গ্রহণযোগ্যতা নেই, তাই সিঙ্গেল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করা হচ্ছে না। সন্দেশখালীতে 2 খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান শাহজাহান। সোমবার তার সেই আবেদনের রায় ঘোষণা করে আদালত। আদালতের একটি সূত্রের খবর, 2019 সালের লোকসভা ভোটের ফল ঘোষণার পর থেকে সন্দেশখালীর ভাঙিপাড়ায় রাজনৈতিক অশান্তি চলছিল। সেই বছরের 8ই জুন সেখানকার একই পরিবারের 2 বিজেপি কর্মী খুনের অভিযোগ ওঠে। এই পর্যন্ত ওই পরিবারের এক সদস্য নিখোঁজ। মৃতদের পরিবারের তরফে নাজার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। তাতে সন্দেশখালীর তৎকালীন তৃণমূল নেতা শাহজাহানের নামও ছিল। কিন্তু মামলাটি যখন সিআইডি হাতে নেয়, তখন আদালতের চার্জশিট পেশ হয়। তখন দেখা যায় শাহজাহানের নাম বাদ দেওয়া হয়েছে। ওই ঘটনার 5 বছর পর সিবিআই চার্জশিটকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন মৃতদের মধ্যে একজনের স্ত্রী। সেই মামলাতেই সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত। এই নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করেছিলেন শাহজাহান। গত সোমবার সংশ্লিষ্ট মামলার শুনানি হয়, তবে রায়দান স্থগিত রেখেছিল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। সোমবার রায় ঘোষণা হলো। শাহজাহানের পক্ষের আইনজীবীরা প্রশ্ন তোলেন, তাদের মক্কেলকে অভিযুক্ত করে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হলেও মামলার আবেদনকারীরা কেন তাকে মূল মামলায় যুক্ত করেননি। এর আগে বিচারপতি দেবাংশু বসাক শাহজাহানের আইনজীবী সওয়ালের প্রেক্ষিতে বলেছিলেন, আপনাদের বক্তব্যে আদালতের প্রশ্নগুলির কোনো জবাব নেই, যেখানে সিঙ্গেল বেঞ্চ রায় স্পষ্ট করে দিয়েছে যে আপনার মক্কেলের যুক্ত হওয়া অপ্রয়োজনীয়, সেখানে আপনার এই আবেদন করার এখতিয়ার কি? হাই নিউজ নেটওয়ার্ক। খসড়া ভোটার তালিকা প্রকাশের পরই আপত্তির ঝড় উঠবে, শুরু হবে বিক্ষোভ প্রতিবাদ, এমনটাই ছিল আশঙ্কা। তবে বিহারের এসআইআর শেষে খসড়া ভোটার তালিকা প্রকাশের 3 দিন কেটে গেলেও সেখানে কোনো রাজনৈতিক দলের তরফে একটিও অভিযোগ জমা পড়েনি বলে দাবি নির্বাচন কমিশনের। এসআইআর সম্পন্ন হয়েছে বিহারে, প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। এই তালিকা থেকে নাম বাদ পড়েছে 65 লক্ষের, যারা এর আগে ভোটার হিসেবে নথিভুক্ত ছিলেন। নির্বাচন কমিশনের তরফে আগেই জানানো হয়েছিল, খসড়া ভোটার তালিকা প্রকাশ করার পর কারোর যদি নাম বাদ পড়ে বা কোনো নাম বাদ দেওয়া হয়, তাহলে তারা 1 মাস সময় পাবেন আবেদন করার জন্য। কমিশনের তথ্য অনুযায়ী ভোটারদের তরফে আপাতত 941টি নাম যুক্ত করা বা বাদ দেওয়ার আবেদন জমা পড়েছে। পাশাপাশি আশঙ্কা ছিল খসড়া ভোটার তালিকা প্রকাশের পরই আপত্তির ঝড় উঠবে, বিক্ষোভ প্রতিবাদ শুরু হবে। তবে তালিকা প্রকাশের পর তেমনটা কিছুই হয়নি। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর 3 দিন কেটে গেলেও বিহারে কোনো রাজনৈতিক দলের তরফে একটিও অভিযোগ জমা পড়েনি বলে দাবি করেছে নির্বাচন কমিশন। উল্লেখ্য, ইতিমধ্যে নতুন ভোটারদের আবেদনও জমা পড়েছে। মোট 4374 জন নতুন ভোটার, যারা প্রথমবার ভোট দেবেন, তারা নাম তোলার জন্য আবেদন করেছেন কমিশনে। কমিশনের তথ্য অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দলের মোট 1,60,813 জন বুথ লেভেল এজেন্ট সরকারিভাবে ড্রাফট ইলেকটোরাল রোল বা খসড়া ভোটার তালিকা খতিয়ে দেখছেন। প্রত্যেকটি আবেদনের প্রেক্ষিতে 7 দিন পর যথাযোগ্য শুনানির ভিত্তিতে পদক্ষেপ করবেন কমিশনের আধিকারিকরা। হাই নিউজ নেটওয়ার্ক।
কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদল ঘটতে চলেছে। সম্প্রতি বাদল অধিবেশনের পরই রাজনৈতিক অলিন্দে এই জল্পনা তুঙ্গে। আশানুরূপ কাজ না পাওয়ার কারণেই এই রদবদলের ভাবনা মোদি শাহের। এই তালিকায় রেল, তথ্য ও সম্প্রচার মন্ত্রী সহ একাধিক পদে রদবদলের সম্ভাবনা তৈরি হয়েছে। বাদল অধিবেশনের পরই কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদল ঘটতে চলেছে। রাজধানীর রাজনৈতিক অঙ্গনে এই নিয়ে জল্পনা এখন তুঙ্গে। সরকারি সূত্রে খবর, কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে প্রধানমন্ত্রী দপ্তরের পক্ষ থেকে নির্দেশ এসেছে বাকি পড়ে থাকা সমস্ত প্রকল্পের নথিপত্রের কাজ দ্রুত শেষ করে ফেলতে হবে। যে সমস্ত প্রকল্পের কাজ সময়সীমা পার করে গেলেও শেষ হয়নি, সেগুলিকেও দ্রুত গতিতে সম্পন্ন করে ফেলতে হবে। মূলত কেন্দ্রীয় মন্ত্রিসভায় যে সকল সদস্যের হাতে একাধিক দফতর রয়েছে, তাদের ভার কমানোর কথা ভাবছেন মোদি শাহ। মনে করা হচ্ছে একাধিক দফতর থাকার কারণেই অনেকেই আশানুরূপ কাজ করতে পারছেন না। এই তালিকায় শীর্ষে রয়েছে রেল সহ তথ্য সম্প্রচার দফতরের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের নামও। এমনটাই সূত্রের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত পছন্দের লোক হওয়া সত্ত্বেও অশ্বিনী বৈষ্ণব সরকারের আশানুরূপ কাজ করতে পারছেন না বলেই জল্পনা। আবার শরিক দলের মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার দল জেডিএস এর মন্ত্রী তথা তার পুত্র কুমার স্বামীকেও ইস্পাত দফতর থেকে সরানোর বিষয়টি স্থির হয়ে গিয়েছে বলেই জানা গিয়েছে। এমন আরও একাধিক পদে রদবদলের সম্ভাবনার খবর শোনা যাচ্ছে। পাশাপাশি রদবদলের ক্ষেত্রে শরিক সদস্যদের জায়গা দেওয়া থেকে শুরু করে বিহার নির্বাচনের সমীকরণ মাথায় রাখার সম্ভাবনাও রয়েছে। রবিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পৃথক সাক্ষাৎ কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলের জল্পনা আরও জোরালো করেছে। ইতিমধ্যেই সংঘ পরিবারের পক্ষ থেকে ৭৫ বছরের পরে অবসরের কথা বলে প্রধানমন্ত্রীকে বার্তা দেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কিছুটা হলেও কমাতে বড় পদক্ষেপ কেন্দ্রের। ৩৫টি অত্যাবশ্যকীয় খুচরো ওষুধের দাম কমিয়েছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। অ্যান্টিবায়োটিক, ডায়াবেটিস, হৃদরোগ এবং মানসিক চিকিৎসার একাধিক গুরুত্বপূর্ণ ওষুধ এখন পাওয়া যাবে আরও সস্তায়। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি বা এনপিপিএ দেশের ৩৫টি অত্যাবশ্যকীয় ওষুধের নতুন খুচরো দাম ঘোষণা করেছে। ফলে আগের তুলনায় অনেক কম দামে মিলবে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিডায়াবেটিক, হৃদরোগ, স্নায়ু, মানসিক সমস্যার মতন নানা রোগের গুরুত্বপূর্ণ ওষুধ। এনপিপিএ জানিয়েছে সাধারণ মানুষের কথা মাথায় রেখেই এই মূল্য সংশোধন। সরকারি তরফে প্রকাশিত তালিকায় রয়েছে পরিচিত ফার্মা সংস্থার বহু চেনা ওষুধ। কম দামের আওতায় এসেছে অ্যাসিক্লোফেনাফ, প্যারাসিটামল, ট্রিপসিন, কাইমোট্রিপসিনের সংমিশ্রণ, অ্যামক্সিসিলিন, পটাশিয়াম ক্ল্যাভুলানেট, অ্যাটরভাস্টাইন, ক্লোপিডগ্রেল সংমিশ্রণ, এমফাগ্লিফ্লেজিন, সিটাগ্লিপটিন ও মেটাফর্মিনের মতন অ্যান্টিবায়োটিক ওষুধ। হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত অ্যাটরভাস্টাইন ৪০ মিলিগ্রাম, ক্লোপিডগ্রেল ৭৫ মিলিগ্রামের একটি ট্যাবলেটের দাম এখন ২৫ টাকা ৬১ পয়সা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে অ্যাকুমস ড্রাগস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস ও ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরিজের অ্যাসিক্লোফেনাক, প্যারাসিটামল, ট্রিপসিন, কাইমোট্রিপসিন ট্যাবলেটের নতুন দাম হয়েছে যথাক্রমে ১৩ টাকা ও ১৫ টাকা ১ পয়সা। শিশুদের জন্য ব্যবহৃত সেমিফিক্সিম ও প্যারাসিটামলের ওরাল সাসপেনশনের দামও কমেছে। ডিক্লোফেনাক ইনজেকশনের দাম প্রতি এমএল ৩১ টাকা ৭৭ পয়সা ধার্য করা হয়েছে। একই সঙ্গে ভিটামিন ডি সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত কোলে ক্যালসিফেরল ড্রপের দামও সংশোধিত হয়েছে। এই সমস্ত ওষুধের দামের সঙ্গে জিএসটি যুক্ত হবে, অর্থাৎ ক্রেতাকে সরকার নির্ধারিত দামের সঙ্গে যুক্ত কর দিতে হবে ঠিকই, তবে বিক্রেতারা নির্ধারিত মূল্যের চেয়ে ১ পয়সাও বেশি নিতে পারবেন না। এনপিপিএ এর নির্দেশ অনুযায়ী ওষুধের দোকানগুলিতে এই সংশোধিত মূল্য তালিকা স্পষ্টভাবে ঝুলিয়ে রাখতে হবে। নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্য নেওয়া হলে সংশ্লিষ্ট বিক্রেতা ও ডিলারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে বলেও স্পষ্ট করেছে কেন্দ্র। বিশেষজ্ঞদের মতে বর্তমান পরিস্থিতিতে যেখানে ওষুধের দাম সাধারণ মানুষের বড় উদ্বেগের কারণ, সেখানে এই পদক্ষেপ নিঃসন্দেহে স্বাগতযোগ্য। বিশেষ করে ডায়াবেটিস, হৃদরোগ, ইনফ্ল্যামেটরি সমস্যায় ভোগা দীর্ঘমেয়াদী রোগীদের জন্য এটি বড় স্বস্তির খবর। প্রসঙ্গত ন্যাশনাল লিস্ট অফ এসেনশিয়াল মেডিসিনসের বিধি অনুযায়ী অত্যাবশ্যকীয় ওষুধগুলির ওপর কেন্দ্র সরকার সরাসরি নজর রাখে এবং দর নির্ধারণ করে। সেই তালিকায় অন্তর্ভুক্ত ওষুধগুলির দাম বছরে একাধিকবার পুনর্নির্ধারণ করে এনপিপিএ, যাতে সাধারণ মানুষ সহজে প্রয়োজনীয় চিকিৎসা পেতে পারেন। হাই নিউজ নেটওয়ার্ক। এখন সময় একটা ছোট বিরতি, ফিরে আসছি বিরতির পর।